শঙ্খ ঘোষ লিখেছিলেন, এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, আর সেই আরেকটা কলকাতার বুকের মধ্যেই লুকানো আছে এই শহরের ইতিহাস। দিন বদলেছে, সময় তার নিজের গতিতেই বয়ে চলেছে, পুরনো ইতিহাসের উপর জমেছে ধুলো। তবু ইতিহাসের গল্পগুলো সেই ধুলোর চাদর গায়ে শুয়ে আছে এই শহরের অলিগলিতে। আজ আমাদের এই প্রাণের শহরের ইতিহাসের কিছু অজানা কথা ইতিহাসের ধুলো ঝেড়ে খুঁজে দেখব। 1608 সালে বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের পূর্বপুরুষ লক্ষ্মীকান্ত রায়চৌধুরী কলকাতার জমিদারির স্বত্ব পান। তারপর 1609 সালের 28শে অগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মাধ্যক্ষ চক চার্নক তার কাছ থেকে সুতানুটি, গোবিন্দপুর, কলিকাতা নামে 3টি গ্রাম নিয়ে কলকাতায় গোড়াপত্তন করেন। তবে হাইকোর্টের রায় মিলেছে যে চক চার্নক কলকাতার জনক নন। 1717 সালে আরও 38 কাঠা জমি কিনে সাম্রাজ্যের বুনিয়াদ করে তুলল ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ব্রিটিশ। 1742 সালে কলকাতাকে মারাঠা আক্রমণ থেকে রক্ষা করতে মারাঠা দ্বীজ খনন করেন ব্রিটিশরা, যেটা আজকের খালপাড়। 1757 সালে নবাবের সঙ্গে চুক্তিতে নতুন করে কলকাতার দখল পায় ব্রিটিশরা, আর এই বছরেই সিরাজকে হটিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত প্রস্তুত করেন লর্ড ক্লাইভ এই কলকাতায়। বাংলার মন্বন্তরে এই কলকাতার বেশ কয়েক হাজার লোকের মৃত্যু হয়। প্রথম গভর্নর ওয়ারেন হেস্টিংস ভারতে ব্রিটিশ রাজের রাজধানী গড়েন এই কলকাতায়। এই উত্থান পতনে কলকাতা গড়েছে নবকলেবরে। প্রাচীন কলকাতার সীমানা ছিল সুতানুটি, চিতপুর, বাগবাজার, শোভাবাজার, হাটখোলা কলকাতা, ধর্মতলা, বহুবাজার, সিমলা, চানবাজার, গোবিন্দপুর, হেস্টিংস, ময়দান, ভবানীপুর পর্যন্ত। সেই সীমানা বৃদ্ধি পেয়েছে উত্তরে সিথি, কাশীপুর এবং ঘুঘুডাঙ্গা, দক্ষিণে টালিগঞ্জ, খিদিরপুর, বেহালা, পূর্বে সল্টলেক, পেদিয়াঘাটা, তপসিয়া, পশ্চিমে হুগলি নদী পর্যন্ত, এবং গঠিত হয়েছে নবকলকাতা। বারুইপুর থেকে বাঁশবেড়িয়া, কল্যাণী থেকে বজবজ সীমানায় নিযুক্ত হয়ে তৈরি হয়েছে আজকের বৃহত্তর কলকাতা। 1698 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেহালার সাবর্ণ চৌধুরীদের কাছ থেকে 3টি গ্রাম সুতানুটি, কলকাতা, গোবিন্দপুর কিনে নিয়েছিল 1300 টাকার বিনিময়ে। শহর কলকাতার পথ চলা অতএব শুরু হয়েছিল সেদিন থেকে, কিন্তু প্রকৃত অর্থে কলকাতার নগরায়ণ শুরু হয় পলাশীর যুদ্ধের পরে 1756 খ্রিস্টাব্দে। নতুন একটা শহরের পত্তন তো হলো, কিন্তু কেমন ছিল আদি কলকাতার চেহারাটা? কলকাতা পত্তনের 16 বছর পরে অর্থাৎ 1706 খ্রিস্টাব্দে 3টি গ্রাম নিয়ে কলকাতা তৈরি হলো। সেই 3টি গ্রামের জমি, বাড়ি, রাস্তা ইত্যাদির একটা জরিপও হলো। সেই জরিপ অনুযায়ী সাবেক কলকাতার অবস্থা ছিল ঠিক এরকম। সুতানুটির মোট জমি ছিল 1692 বিঘা, তার মধ্যে 1558 বিঘা ছিল জঙ্গল ও ধান ক্ষেত। গোবিন্দপুরের মোট জমি ছিল 1178 বিঘা, তার মধ্যে 1121 বিঘা ছিল ঘোর জঙ্গল। কলকাতা দুভাগে ভাগ করাও হলো। বাজার কলকাতার মোট জমি ছিল 488 বিঘা, তার মধ্যে পতিত জমি ছিল 88 বিঘা। দিঘি কলকাতার মোট জমি ছিল 1778 বিঘা, তার মধ্যে পতিত জমি ক্ষেত ছিল 1470 বিঘা। তো 3টে গ্রাম নিয়ে যে কলকাতা, তার মোট 5076 বিঘা জমির মধ্যে 1525 বিঘা ছিল ধানক্ষেত, 486 বিঘা ছিল বাগান। এই সনের জরিপ অনুযায়ী তখন মাত্র 2টি স্ট্রিট ও 2টি লেন ছিল। আরও 20 বছর পরে দ্বিতীয় জরিপ অনুযায়ী স্ট্রিটের সংখ্যা হলো 4টি, লেনের সংখ্যা 8টি। আরও 16 বছর পরে 1742 সালে তৃতীয় জরিপে দেখা যায় কলকাতা স্ট্রিটের সংখ্যা 27টি, লেনের সংখ্যা 52টি, বাইলেনের সংখ্যা 74টি। 1756 সাল পর্যন্ত কলকাতায় একটিও বড় রাস্তা বা রোড ছিল না। 1799 সালে কলকাতায় প্রথম চওড়া বড় রাস্তা হলো সার্কুলার রোড, ইট ভাঙা খোয়া দিয়ে। তখন থেকে কলকাতার ঘোড়ার গাড়ি চলা শুরু হয়। তার আগে পর্যন্ত কলকাতা স্থলঝান বলতে ছিল মানুষে টানা পালকি। ঘোড়ার গাড়ির চল হওয়া শুরু হলেও তা ছিল সাহেবদের ব্যবহার্য।
এদেশীয় মানুষ পালকি ব্যবহার করতেন। অনেক ইউরোপীয়রাও পালকিতে যাতায়াত করতেন। জানা যায় ডেভিড হেয়ার সাহেব কোনো দিন ঘোড়ায় চড়েননি, বরাবর পালকি ব্যবহার করতেন। অভিজাত জমিদারদের নিজস্ব পালকি থাকতো, পালকি ভাড়াও পাওয়া যেত। পালকির বেহারা মাইনে পেত 5 টাকা মাসে। ভাড়া করা পালকির খরচ ছিল পালকি ও 5 জন বেহারার মজুরি মিলিয়ে 1 টাকা 4 আনা। কলকাতার নগরায়ন শুরু হয়েছিল পলাশীর যুদ্ধের পর। কোম্পানির শাসনের কাজ চালানোর জন্য যেটুকু তাদের দরকার ছিল সেটুকুই। মুর্শিদাবাদের নবাবের কোষাগার লুট করা অর্থে কোম্পানির ছোট বড় সাহেবরা আর তাদের পদসেবা করা দেশি বেনিয়া মুৎসদ্দিরা যেন এক কিছু নবাব হয়ে গেলেন। বিলাসিতায় গা ভাসালেন। কলকাতায় বাড়তে আরম্ভ করলো 19 শতকের গোড়া থেকে। সভ্যতার গর্ব করা ইংরেজ কোম্পানির কর্মচারীদের দুর্নীতি, তাদের দেশীয় সহযোগী বেনিয়া মুৎসদ্দিদের কৃতকর্মের কলঙ্কের কাদা সর্বাঙ্গে মেখে শুরু হয়েছিল নগর কলকাতার শৈশব। পলাশীর যুদ্ধ জয় আর সিরাজদৌল্লাকে গুপ্ত হত্যার পরে ক্লাইভরা মুর্শিদাবাদে নবাবদের কোষাগার লুট করেছিল। কোষাগারে ছিল 1,76,00,000 রূপোর টাকা, 32 লক্ষ সোনার মোহর, 2 সিন্দুক ভর্তি সোনা, 4 বাক্স হীরা জহরাত, 2 বাক্স চুনি পান্না এবং আরও অন্যান্য মূল্যবান রত্ন। ক্লাইভ নিজে লুঠের বকরা পেয়েছিল 23,24,000 টাকা। হেস্টিংস জমানার হাজার দুর্নীতি ও কুকীর্তির মধ্যেও 2টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়েছিল। তখনকার কলকাতার সুপ্রিম কোর্টের বিচারপতি উইলিয়াম জোনসের উদ্যোগে প্রাচ্য জ্ঞান বিদ্যাচর্চা কেন্দ্র এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা 1784 সালে, আর সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের সাহায্য নিয়ে হলহেড সাহেবের লেখা ইংরেজি বাংলার ব্যাকরণ রচনা গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এই বইতেই প্রথম বাংলা অক্ষর ব্যবহৃত হলো। বাংলা হরফ কেটে দিয়েছিলেন পঞ্চানন কর্মকার। তাকেই বাংলা হরফের জনক বলা হয়। ছাপাখানার বিস্তারের সঙ্গে আমাদের মানসিক বিকাশের সম্পর্ক গভীরভাবে জড়িত। তাই এদেশে ছাপাখানা আসার বিস্তারের কাহিনীটা সংক্ষেপে বলে রাখি। জার্মানিতে জোহান্স গুটেনবার্গ মুদ্রণ যন্ত্র প্রবর্তন করেন 1450 সালে। ভারতে পর্তুগিজরা 1556 সালে, যে বছর আকবর মুঘল বাদশাহ হলেন, সেই বছর গোয়াতে ছাপাখানা নিয়ে আসে ক্যাথলিক খ্রিস্টানি ছবি ছাপার জন্য। ভারতীয় ভাষার সবচেয়ে পুরাতন ছাপার নমুনা পাওয়া গেছে কেরলে, তামিল ভাষায় অনুদিত খ্রিস্টান ধর্ম বিষয়ক একটি গ্রন্থ। ইংরেজরা এদেশে প্রথম ছাপাখানা বসায় এর 200 বছর পরে 1772 সালে মাদ্রাজে, আর বাংলার হুগলিতে এন্ড্রুজ নামে এক সাহেব ছাপাখানা বসায় 1778 সালে। এখান থেকেই হলহেডের গ্রামার অব বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ছাপানো হয়। পরের বছর 1779 সালে হেস্টিংসের আমলে কলকাতার সরকারি ছাপাখানা বা অফিসিয়াল প্রিন্টিং প্রেস স্থাপিত হয়। ছাপাখানায় এসে যাওয়া মানে সমাজ চর্চা, জ্ঞানের প্রসারের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাওয়া। এদের সম্পর্কে বিদেশের মানুষের নানান সংবাদ জানতে পারল। এদের সম্পর্কে তাদের আগ্রহও বৃদ্ধি পেল। ইংরেজদের নানান কুকীর্তি, দুর্নীতি, যথেচ্ছাচারের কথা লোকে বেশি করে জানতে পারল। 1789 সালে ফরাসি বিপ্লবের স্বাধীনতা, সাম্য ও মৈত্রীর আদর্শ বিশ্বের শিক্ষিত মানুষের মনোজগতে প্রভাব ফেলেছে, আর এদেশে তখন ইংরেজ তার শাসন বন্দোবস্তকে আরও কঠোর করতে চাইছে। অতএব সংবাদপত্রের সমালোচনা বন্ধ করার নানান ফন্দিফিকির খুঁজছে তারা। 1793 সালে কর্নওয়ালিস বড়লাট হয়ে এসে চালু করলেন চিরস্থায়ী বন্দোবস্ত। নির্দিষ্ট দিনে খাজনা মেটানোর অনেক বনেদি জমিদারি নিলামে চলল। তৈরি হলো ভূমি সম্পর্কহীন নতুন মধ্য শ্রেণীর ইংরেজ শাসনের সহযোগী রূপে। কলকাতার জনসংখ্যাও বাড়ল। 1794 সালে কলকাতার রাস্তাগুলো ইটের খোয়া দিয়ে পাকা করার ব্যবস্থা হলো, কারণ গাড়ি ঘোড়ার সংখ্যাও বেড়েছে ইতিমধ্যে। গাড়ি বলতে পালকি আর ঘোড়ার গাড়ি। বাঙালিদের মধ্যে প্রথম ঘোড়ার গাড়ি কিনলেন নবকৃষ্ণদেব। একটা পালকি টানতে লাগতো 5 জন পালকি বাহক। 1790 থেকে 95 সালে এদের সারা দিনের মজুরি ছিল 5 জনে মিলে 1 টাকা। একদিকে ইংরেজ কর্মচারীদের আর তাদের দোসর এদেশীয় বাবুদের সীমাহীন বিলাস বৈভব,
অন্যদিকে সাধারণ শ্রমজীবীদের অসীম দারিদ্র্য। ইউরোপীয় সাহেবরা তখন দু একজন বাংলা শিখেছে অল্প বিস্তর। একজন রুশ পর্যটক গোলকনাথ দাস নামে একজনের কাছে বাংলা ভাষা শিখে বাংলা ভাষাতে একটা নাটক প্রহসন বাংলায় অনুবাদ করে ফেললেন। 1795 সালে বর্তমান কলকাতার এজরা স্ট্রিটের কাছে ডুমতলায় অস্থায়ী মাচা বেঁধে এদেশীয় লোকেদের দিয়ে গণিকালয় থেকে মহিলা সংগ্রহ করে বেঙ্গলি থিয়েটার প্রতিষ্ঠা করে নাট্যাভিনয় করালেন। কলকাতা সেই প্রথম বাংলা নাটক দেখল। 1798 সালে ওয়েলেসলি বড়লাট হয়ে এলেন। কলকাতায় ইংরেজ শাসন পোক্ত হলেও সারা ভারত তখনও তাদের হাতে আসেনি। দাক্ষিণাত্যে হায়দার আলীর সঙ্গে যুদ্ধ ইংরেজ পর্যদস্ত হয়েছেন। পরে হায়দার পুত্র টিপু সুলতান ফরাসিদের সাহায্য নিয়ে পরাজিত ও নিহত হয়েছেন। ওয়েলেসলি টিপুর নাবালক পুত্রকে নির্বাসিত করে কলকাতায় নিয়ে আসলেন। সংবাদপত্রের সমালোচনা ওয়েলেসলির খুবই নাপসন্দ ছিল। তখন কলকাতা থেকে 7টি সংবাদপত্র প্রকাশিত হতো: বেঙ্গল হরকরা, মর্নিং পোস্ট, টেলিগ্রাফ, ক্যালকাটা কুরিয়ার, ওরিয়েন্টাল স্টার, ইন্ডিয়া গেজেট, এশিয়াটিক মিরর। সবই ইংরেজদের মালিকানায়। বাংলা ভাষায় তখনও কোনো সংবাদপত্র প্রকাশ শুরু হয়নি। সেই মানসিকতা গড়ে ওঠেনি তখনকার বাঙালিদের মধ্যে। যুদ্ধ করে রাজ্য দখলের সমালোচনা প্রকাশ হচ্ছিল সংবাদপত্রগুলিতে। সরকারের সমালোচনায় ক্ষিপ্ত হয়ে ওয়েলেসলি জারি করল সংবাদপত্র নিয়ন্ত্রণ অর্ডিন্যান্স। এদেশে এই প্রথম সংবাদপত্র নিয়ন্ত্রণ, তাও এদেশে সংবাদপত্র উদ্ভবের মাত্র 20 বছরের মধ্যেই। 19 শতকের শুরুতে কলকাতায় ইংরেজ কর্মচারীদের বাংলা শেখানোর জন্য প্রতিষ্ঠিত হলো ফোর্ট উইলিয়াম কলেজ 1801 সালে। 19 শতকের নগর কলকাতা জন্মের 100 বছর পেরিয়ে সামান্য হলেও শিক্ষার আলোকরেখা দেখতে পেয়েছে। এসে গেছে সংবাদপত্র। ইংরেজ তার সাম্রাজ্য শাসনের স্বার্থে বাংলা বই লেখানো শুরু করলো। শ্রীরামপুর থেকে ফোর্ট উইলিয়াম যোগ দিলেন পাদ্রি উইলিয়াম কেরি। ইংরেজ কর্মচারীদের বাংলা শেখানোর বই লেখার জন্য সাহায্য নিলেন সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের। কেরি সাহেব তার মুন্সি রামনাম বসুকে দিয়ে লেখালেন প্রতাপাদিত্য চরিত। কলকনাথ শর্মা সংস্কৃত থেকে বাংলায় লিখলেন হিতোপদেশ। পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখলেন 32 সিংহাসন ও রাজাবলী। সূচনা হলো বাংলা গদ্য রচনার ধারাবাহিকতা। কলকাতার সমাজ তখন এক কদর্য বিলাসিতা আর বেলেল্লা পড়ার প্রতিভূ। সারা বাংলার কৃষককে নিঃস্ব করে বেড়ে উঠল নগর কলকাতার জৌলুস। ব্রিটিশরা জমিদারদের কাছ থেকে রাজস্ব আদায় করত, আর কলকাতায় থাকা জমিদার তার নায়েব, গোমস্তা, তালুকদারদের মারফত দরিদ্র কৃষকের কাছ থেকে তার বহুগুণ বেশি আদায় করত। ফলে বাংলার কৃষক নিঃস্ব ক্ষেত মজুরে পরিণত হলো। জমির উপর তার কোনো অধিকার রইল না। তার জন্ম ঋণের মধ্যে, জীবনযাপন ঋণের বোঝা নিয়ে, আর তার মৃত্যুও ঋণের মধ্যে। 18 শতক ছিল পেনিয়া মুসদ্দিদের যুগ। 19 শতকে দেখা দিল জমিদার শ্রেণীর প্রাধান্য। ইংরেজ কোম্পানির সঙ্গে বেনিয়া মুসদ্দিকেরই ব্যবসা করে যে বাঙালি প্রভূত ধন সঞ্চয় করেছিল, তারা ব্যবসা থেকে সরিয়ে গিয়ে সেই অর্থ জমিদারিদের কিনে কলকাতায় অলস বিলাসী জীবনে ভাসালো। আর কলকাতার জৌলুসে আকর্ষিত হয়ে মারোয়ারি, গুজরাটি ব্যবসায়ীদের কলকাতায় আগমন শুরু হলো। বড়লাটের থাকার জন্য লাট ভবন তৈরি হলো 1804 সালে 13 লক্ষ টাকা ব্যয় করে। 1813 সালে টাউন হল তৈরি হলো 7 লক্ষ টাকা খরচা করে। সারা বাংলার লুণ্ঠিত সম্পদে কলকাতার জৌলস বাড়তে লাগলো। ক্লাইভ প্রথম মুর্শিদাবাদ শহর দেখে বলেছিল, লন্ডন শহর মুর্শিদাবাদের ধারে কাছে আসতে পারবে না। সেই মুর্শিদাবাদ তারা পুরনো গৌরব হারালো। কলকাতার চেয়ে অনেক পুরাতন সমৃদ্ধশালী শহর ঢাকা হয়ে গেল উপেক্ষিত মফস্বল। নগর কলকাতা হয়ে উঠল বাংলার এক ও অদ্বিতীয় শহর। 1813 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার রদ করা হলো। শুরু হলো কলকাতার অন্য ইউরোপীয় বাণিজ্য প্রতিষ্ঠানের আগমন। কলকাতার রাস্তাঘাট, শহরের উন্নয়ন ইত্যাদির জন্য ইংরেজ লটারি করে টাকা তোলার বন্দোবস্ত করেছিল। লটারির টাকাতেই টাউন হল তৈরি হয়েছিল। 1805 সাল থেকে 1836 সাল পর্যন্ত এই লটারি কমিটি কাজ করার পর ইংল্যান্ডের কর্তাদের বোধোদয় হয় যে শহরের উন্নয়নের জন্য লটারি করে টাকা তোলার গর্হিত কাজ হচ্ছে। লটারি কমিটি বন্ধ হয়ে যায়। 1805 সাল থেকে 1836 সাল পর্যন্ত লটারি কমিটি কলকাতার যে রাস্তাগুলো তৈরি করেছিল সেগুলি হলো ইলিয়াড রোড, স্ট্যান্ড রোড, উড স্ট্রিট,
ওয়েলেসলি স্ট্রিট, কর্নওয়ালিস স্ট্রিট, কলেজ স্ট্রিট, ওয়েলিংটন স্ট্রিট, হেস্টিং স্ট্রিট, ময়ডা স্ট্রিট, লন্ডন স্ট্রিট, আমা স্ট্রিট, হেয়ার স্ট্রিট, গরুটলা স্ট্রিট, মির্জাপুর স্ট্রিট, ক্যানাল স্ট্রিট, হ্যাংসফোর্ড স্ট্রিট, রডন স্ট্রিট। লটারি কমিটির রিপোর্টে বলা হয়েছিল কলকাতার রাস্তা তৈরি করতে প্রত্যেক বছর প্রয়োজন হয়েছিল 120 লক্ষ ঠুটে। ইট ভাঙা খোয়া দিয়েই রাস্তা পাকা করা হতো। খোয়া ভাঙার খরচ ছিল 80 লক্ষ, ইটের জন্য 4,445 টাকা। সেই সময় একজন মজুর 3600 ইট ভেঙে খোয়া তৈরি করার মজুরি পেত 2 টাকা মাত্র। অন্যদিকে কলকাতার বাবুরা লাখ লাখ টাকা ওড়াতো বাইজিন, নাচ, রক্ষিতা, গণিকা পোষার পেছনে। কি হৃদয়হীন বৈপরীত্য! 1924 সাল পর্যন্ত খোয়ার রাস্তায় ছিল কলকাতার পাকা রাস্তা। পিচের রাস্তা করা শুরু হয়েছে নগর কলকাতার জন্মের 250 বছর পর, 1924 সাল থেকে। 1815 সালে 42 বছর বয়সে স্থায়ীভাবে বাস করতে এলেন কলকাতায় রামমোহন রায়। ভারতের প্রথম আধুনিক পুরুষ। প্রতিষ্ঠা করলেন আত্মীয় সভা মানিকতলা উদ্যানগৃহে। ইতিমধ্যে 1800 সনে এক জনকল্যাণকামী শিক্ষানুরাগী ডেভিড হেয়ার ভারতে এসেছিলেন সামান্য এক ঘড়ি নির্মাণ ব্যবসায়ী হয়ে। দেশীয় মানুষের অশিক্ষা আর নানান দুরাবস্থার প্রত্যক্ষ করে তার মানসিক পরিবর্তন হয়েছিল। যোগাযোগ হয় রামমোহন রায়ের সঙ্গে। রামমোহন রায় ও রাধাকান্ত দেবের সহযোগিতায় প্রতিষ্ঠা করা হলো হিন্দু কলেজ 20 জানুয়ারি 1817 সালে। ওই বছরই তার উদ্যোগে প্রতিষ্ঠিত হলো ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। পরের বছর ক্যালকাটা স্কুল সোসাইটি আরও কয়েকটি স্কুল ও এদেশীয় মেয়েদের স্কুলের প্রতিষ্ঠাতাও করলেন এই মহান শিক্ষাপতি। হিন্দু কলেজ ও ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠার ফলে এক আধুনিক যুগের সূচনা হলো। কলকাতার সমাজে দেখা দিল নবজাগরণ। ডেভিড হেয়ার ধর্মবিশ্বাসী ছিলেন না। এই অভিযোগে খ্রিস্টান মিশনারিদের কবরখানায় তার মৃতদেহ জায়গা পায়নি। হেয়ারকে সমাধিস্থ করা হয় হেয়ার স্কুলের জন্য দেওয়া তার জমিতেই। রক্ষণশীল হিন্দুদের প্রবল বাধা এমনকি দৈহিক আক্রমণকে অগ্রাহ্য করে রামমোহন শিক্ষা বিস্তারের পক্ষে সামাজিক কুপ্রথার বিরুদ্ধে জনচেতনা জাগ্রত করতে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। ওদিকে শ্রীরামপুরের মিশনারিজরা প্রথম বাংলা পত্রিকায় প্রকাশ করলেন সমাচার দর্পণ 1818 সালে। কলকাতায় অতএব বাংলা সংবাদপত্রের ঢেউ পৌঁছে গেল। রামমোহন রায় বের করলেন বাংলা সংবাদপত্র সংবাদ কৌমুদী ও ফার্সি ভাষায় মিরাতুল আখবার। দেশীয় সংবাদপত্রের প্রসারে প্রমাদ করল ইংরেজ শাসন। তারা দেশীয় ভাষায় সংবাদ প্রকাশের 5 বছরের মধ্যেই জারি করে দিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন 1823 সালে। সংবাদপত্র নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে রামমোহন কয়েকজন বিশিষ্ট নাগরিকদের স্বাক্ষরসহ প্রতিবাদপত্র পাঠালেন ব্রিটেনের রাজার কাছে। প্রতিবাদপত্রে রামমোহন ব্রিটিশ সরকারকে স্মরণ করিয়ে দিয়েছিলেন এই বলে, পৃথিবীর কোথাও সংবাদপত্রের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য বিপ্লব ঘটেনি, বরং সংবাদপত্র দমন করলেই দেখা গিয়েছে বিক্ষোভ ও রাষ্ট্র বিপ্লব। ইংরেজ শাসনের স্বেচ্ছাচারের বিরুদ্ধে কলকাতা সেই প্রথম প্রতিবাদী কণ্ঠ শুনল রামমোহনের মধ্যেই। ইংল্যান্ডের রাজা রামমোহনের আর্জিতে কর্ণপাত করেননি। প্রতিবাদে রামমোহন তার ফার্সি ভাষায় সংবাদপত্র মিরাতুল আখবারের প্রকাশ বন্ধ করে দিলেন। সংবাদপত্রটির শেষ সংখ্যায় রামমোহন এটি ফার্সি বয়াত ছাপালেন বাংলায়, যার অর্থ, যে সম্মান হৃদয়ের শত রক্তবিন্দুর বিনিময়ে কেনা, হে মহাশয়, কোনো অনুগ্রহের আশায় তাকে দারোয়ানের কাছে বিক্রি করো না। চার্লস মেটক্যাফে অস্থায়ী বড়লাট হয়ে এসে দেশীয় সংবাদপত্র আইন রদ করলেন 1835 সালের অগাস্টে। রামমোহন তা দেখে যেতে পারেননি। 1833 সালে লন্ডনে তার মৃত্যু হয়। কিন্তু একটা চেতনাহীন সমাজে অশিক্ষা, অন্ধবিশ্বাস ও কুসংস্কারের অচলায়তনে ভিত্তা নাড়িয়ে দিয়ে গেলেন মাত্র 15 বছরের কলকাতাবাসীর জীবনে। পরের প্রজন্ম তার দেখানো পথেই অগ্রসর হবে, এটা স্থির হয়ে গেল। কলকাতার এন্টারির পদ্মপুকুর অঞ্চলে এক অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে জন্মগ্রহণ করলেন এক শিশু, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। কলকাতার তরুণ প্রজন্মের তখন হাজার বছরের চেতনাহীন সমাজে যুক্ত চিন্তার আলোকরেখার সন্ধান পেয়েছে। 17 বছর বয়সে ডিরোজিও হিন্দু কলেজে ইংরেজি সাহিত্য ইতিহাসের শিক্ষক রূপে যোগ দিলেন। মাত্র 20 জন ছাত্র নিয়ে প্রতিষ্ঠা হলো হিন্দু কলেজ। ডিরোজিও শিক্ষক থাকার সময় যার ছাত্র সংখ্যা বেড়ে হলো 402 জন।
ডিরোজিওর ছাত্ররা পুরাতন সংস্কার, ধর্মীয় অন্ধবিশ্বাস বিসর্জন দিয়ে জ্ঞানের আলোতে বুদ্ধির মুক্তি ও চিন্তার স্বাধীনতায় তখন উদ্ভাসিত হলো। নতুন চিন্তার হাওয়া বইতে লাগলো নগর কলকাতায়। কলকাতার নগরায়ন স্বাভাবিকভাবে হয়নি। ইংরেজ তার বণিকি স্বার্থে পরিকল্পনাহীনভাবে নগর কলকাতার পত্তন ঘটিয়েছিল, আর তাকে ঘিরে গড়ে উঠেছিল ইংরেজদের দালালি, এক লোভী, দুর্নীতিপরায়ণ, অলস নাগরিক সমাজ। 18 শতকের কলকাতা ছিল এদেশীয় দালাল মুৎসুদ বেনিয়াদের কলকাতা। 19 শতকে হলো বাবু কলকাতা। আচার্য শিবনাথ শাস্ত্রী তার রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ গ্রন্থে কলকাতার সেই বাবু সমাজের বর্ণনা দিয়েছিলেন এই রকম: ইহাদের বহিরাকৃতি কিছু বর্ণনা করিব, মুখে, পার্শ্বে ও নেত্রকোণে নৈশ অত্যাচারের চিহ্ন স্বরূপ কালিমা রেখা, শিরে তরঙ্গায়িত বাবরি চুল, দাঁতে মিশি পরিধানে কালো পেরে ধুতি, অঙ্গে উৎকৃষ্ট মসলিন বা ক্যামব্রিকের বেনিয়ান, গলদেশে উত্তম রূপে চুনট করা ওড়নি, পায়ে পুরো বাগলার সমন্বিত চীনা বাড়ির জুতা। এই বাবুরা দিনে ঘুমাইয়া, ঘুড়ি উড়াইয়া, বুলবুলের লড়াই দেখিয়া, সেতার, বীণা প্রভৃতি বাজাইয়া, কবি, আখড়াই, পাঁচালি প্রভৃতি শুনিয়া, রাতে বারাঙ্গনা দিগের সাথে গীতবাদ্য আমোদ করিয়া কাল কাটাইত, এবং খড়দহের মেলা, মাহেশের স্নানযাত্রা প্রভৃতি সময় কলিকাতা হইতে বারাঙ্গনা দিগকে লইয়া দলে দলে নৌকাযোগে আমোদ করিয়া থাকিত। 19 শতকের এই ভ্রষ্টাচারী বাবু শ্রেণীটাই কলকাতার আসল প্রতিনিধি ছিল না। রামমোহন ও ডিরোজিওর সমাজ ভাবনা ও মুক্ত চিন্তার প্রভাবে নতুন আলোকপ্রাপ্ত শ্রেণীর উদ্ভব হয়েছিল। তারাই স্বদেশিকতার আলো জ্বালিয়েছিল। ভারতবর্ষকে মাতৃভূমি রূপে কল্পনা করে প্রথম কবিতা লিখেছিল ডিরোজিও। তথাপি স্বীকার করে নেওয়া ভালো, সামগ্রিকভাবে বাংলার কৃষক বা শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশা সম্পর্কে তারা উদাসীনই ছিলেন। এই আলোকপ্রাপ্ত মধ্যবিত্ত শ্রেণীটির লক্ষ্য ছিল ইংরেজদের সঙ্গে একত্রে প্রশাসনের ভাগিদার হয়ে তাদের সমান মর্যাদা অর্জন করা। ছাপাখানার আবির্ভাব কলকাতার নবীন প্রজন্মের মানসিক বিপ্লব ঘটিয়ে দিয়েছিল। 1825-26 সালের মধ্যে কলকাতায় 20টিরও বেশি ছাপাখানা বসে গিয়েছিল। ইংরেজরা তাদের শাসনের কাজের জন্য কলকাতার ছাপাখানা এনেছিল। এটা একটা ঘটনা মাত্র, কিন্তু ছাপাখানার প্রতিষ্ঠা ও ব্যবহারে দেশীয়রা অনেক বেশি আগ্রহী ও তৎপর ছিল। 1835 সালে ইংরেজরা প্রবর্তন করলেন একটি সাধারণ গ্রন্থাগার বা পাবলিক লাইব্রেরি। এদেশীয় লোকেরা পিছিয়ে রইলেন না। 1839 ফেব্রুয়ারি মাসে কিছু সদাশয় ধনী ব্যক্তির অর্থানুকূল্যে প্রতিষ্ঠিত হলো সাধারণ গ্রন্থাগার। ওই বছরই জুনের মধ্যে সেই গ্রন্থাগারের পুস্তক সংখ্যা হয়েছিল 18,000। বটশালার সাহিত্য বলে একটা বিদ্রূপ বাক্য আমাদের সাংস্কৃতিক মহলে খুব প্রচলিত। মোটা দাগের অপরিচিত বইপত্র, পঞ্জিকাতে যে বইপত্রের বিজ্ঞাপন থাকে। এই বটতলার সাহিত্যে কোনো ভৌগোলিক সীমানা নেই। চিতপুরের অলিগলি, গড়ানহাটা, আড়িটলা, শোভাবাজারের ছাপাখানায় বাংলা বই মুদ্রণ বিপণন ব্যবস্থা শুরু হয়েছিল বাংলা বই ছাপার সেই আদি পর্বে। ধর্মীয় বইয়ের সংখ্যাই বেশি থাকতো। তৎকালীন বাবু কালচারের সঙ্গে সঙ্গতি রেখে আদির সার্থক বই ছাপা হতো অনেক। রক্ষণশীল হিন্দুরা তখন ভাবতেও পারতেন না যে ধর্মগ্রন্থ ছাপাখানার কাগজে ছাপা হয়ে ঘরে ঘরে পৌঁছাবে। কারণটা সম্ভবত এটা ছিল যে ছাপার কাগজ বানাতো অন্য ধর্মের লোকেরা, কম্পোজিটর বা মেশিন চালানোর লোকেরা ব্রাহ্মণ ছিল না। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বটতলার প্রকাশক ছিলেন। ভবানীচরণ শ্রীমদ্ ভাগবত ছেপেছিলেন বিশুদ্ধ হিন্দু মতে, ব্রাহ্মণ কম্পোজিটর দিয়ে অক্ষর সাজিয়ে, গঙ্গা জল দিয়ে কালি বানিয়ে পুঁথি আকারে বইটা ছেপে দিয়েছিলেন। দাম ছিল 40 টাকা। ছাপা বইয়ের আদি যুগ বইয়ের দাম একটু বেশি ছিল, কিন্তু পরে 35-25 টাকায় বটতলার প্রকাশকরা বইয়ের দাম অনেক কমিয়ে দেয় প্রতিযোগিতার কারণে। যেমন মুকুন্দরাম দাশের চণ্ডীমঙ্গল কাব্য 1823 সালে প্রথম ছাপা হয়েছিল, দাম ছিল 6 টাকা। দ্বিতীয়বার ছাপার সময় রামমোহনের যুগে কলকাতা থেকে 16টি ইংরেজি, 4টি বাংলা, 1টি ফার্সি পত্রিকাও প্রকাশিত হতো। মুদ্রণ যন্ত্রের বিপুল প্রসার না ঘটলে এতগুলি পত্রিকার প্রকাশ সম্ভব ছিল না। কলকাতার প্রথম বাংলা বই ছাপা হয় 1816 সালে। 1829 সালে সমাচার দর্পণ জানিয়েছিল যে ওই বছর মোট 37টি বই ছাপা হয়েছিল।
কলকাতার রাস্তাঘাটের শ্রীবৃদ্ধি কিন্তু এর অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রাধান্যের সঙ্গে তাল রেখে হয়নি। আগে লটারির টাকা থেকে রাস্তাঘাটে নির্মাণ হতো। 1836 সালে লটারি কমিটি ভেঙে দেওয়ার পর স্থির হয় প্রতি বছর 25,000 টাকা খরচ করা হবে রাস্তাঘাটে তৈরি করার জন্য। 1863 সাল থেকে 1880 সালের মধ্যে তৈরি হলো ফ্রি স্কুল স্ট্রিট, ধর্মতলা স্ট্রিট, ক্যানিং স্ট্রিট, বিডন স্ট্রিট, গ্রে স্ট্রিট। 1888 সালে এন্টালি, বেনেপুকুর, ট্যাংরা, তপসিয়া, বালিগঞ্জ, খিদিরপুর, ভবানীপুর, কালীঘাট, চেতলা ও আলিপুর অঞ্চলগুলিকে কলকাতার অন্তর্ভুক্ত করা হয়। সেই সময় ল্যান্সডাউন রোড, হরিশ মুখার্জি রোড, হাজরা মোড়, আপার সার্কুলার রোড, কালী টেম্পল রোড, গোপালনগর প্রভৃতি রাস্তাগুলোও তৈরি হয়। 1854 সালে 15ই আগস্ট হাওড়া থেকে হুগলি প্রথম রেলগাড়ি চালানো হলো। এই প্রথম ট্রেন সকাল 8:30টায় হাওড়া ছেড়ে হুগলি পৌঁছায় 10:01 অর্থাৎ হাওড়া থেকে হুগলি এই 24 মাইল রেলপথে সময় লেগেছিল 1 ঘন্টা 31 মিনিট। রেলগাড়ি চলেছে, সে এক অবাক করা কাণ্ড যেন। 3000-এরও বেশি লোক প্রথম দিনের রেলে চড়ার জন্য লাইন দিয়েছিল। তুলনায় অল্প কিছু লোককে জায়গা দেওয়া হয়েছিল। তখন হাওড়াতে নয়, টিকিট ঘর ছিল আর্মেনিয়ান ঘাটে, যেখানে টিকিট কেটে স্টিমার করে হাওড়া গিয়ে ট্রেনে চাপতে হতো। রেল চালু হওয়ার 16 সপ্তাহ পরে যাত্রী পরিবহনের হিসেব করা হয়েছিল। সেই হিসেব অনুযায়ী 16 সপ্তাহ রেলে যাত্রী পরিবহন হয়েছিল। প্রথম শ্রেণীতে 5,511 জন, দ্বিতীয় শ্রেণীতে 21,005 জন, তৃতীয় শ্রেণীতে 83,118 জন যাত্রী। 1854 সালে প্রথম রেল চালার 8 বছরের মধ্যেই 1862 সালে 8 ঘন্টার কাজের দাবিতে হাওড়া স্টেশনে রেলের 1200 মজুর ধর্মঘট করে। সেটাই ছিল ভারতের প্রথম রেল শ্রমিক ধর্মঘট। কলকাতার ভেতরে এক স্থান থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য ছিল সেই ঘোড়ায় টানা ছ্যাঁকড়া গাড়ি বা পালকি। গরুর গাড়ি করেও দূর দূরান্তে যেতে হতো। 1878 সালে অগস্ট মাসে তখন বেঙ্গল নাগপুর রেল লাইন হয়নি। হরিনাথদের মাতা ও বিবেকানন্দের মাতা ভুবনেশ্বরী দেবী শিশু হরিনাথ ও বালক বিবেকানন্দকে নিয়ে আরিয়াদহ গ্রাম থেকে মধ্যপ্রদেশের রায়পুরে গিয়েছিলেন গরুর গাড়িতে করে। 15ই নভেম্বর 1862 সাল থেকে শিয়ালদহ থেকে কুষ্টিয়া পর্যন্ত রেল চলাচল শুরু হয়। প্রথমে শিয়ালদহ স্টেশন বলতে একটা ট্রেনের চালের ঘর ছিল। বড় আকারে শিয়ালদহ মেন স্টেশন তৈরি হয় 1869 সালে। কলকাতা থেকে দূরে যাওয়ার জন্য ছিল নদীপথ। কলকাতার আশেপাশে খালপথ দিয়ে নৌকা বোঝাই করে মালপত্র আসত পূর্ববঙ্গ থেকে। দূর দূরান্তে ভ্রমণের জন্য ছিল নদীপথ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীতে বর্ণনা আছে, 1856 সালে দেবেন্দ্রনাথ কলকাতা থেকে কাশী গিয়েছিলেন নৌকা করে। সময় লেগেছিল 1.5 মাস। ফেব্রুয়ারি 1873 সালের আগে কলকাতার দ্রুতগতির মালযাত্রী পরিবহন গাড়ি বলতে ছিল ঘোড়ায় টানা গাড়ি। নানা ধরনের গাড়ি তৈরি করা হতো সে সময়, চ্যারিয়ট, ফিটন, বাউন্ডারি, বগি গাড়ি এইসব। আর দেশীয় লোকেদের জন্য ছ্যাঁকড়া গাড়ি। 24শে ফেব্রুয়ারি 1873 সালে কলকাতায় প্রথম ট্রাম চালু হয়। শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত ঘোড়ায় টানা 2 কামরার ট্রাম। আর্মেনিয়ার ঘাটে রেলের টিকিট ঘর ছিল, সেখান থেকে স্টিমারে হাওড়া স্টেশনে যাওয়া যেত। 1890-91 সনে ট্রাম কোম্পানির কর্মচারীর সংখ্যা ছিল 2250 আর ঘোড়ার সংখ্যা ছিল 1000। বিদ্যুৎ শক্তি চালিত ট্রাম আসে অনেক পরে, 1902 সালের 14ই জুলাই। সেখান থেকে স্প্ল্যানেড থেকে খিদিরপুর। ভাড়া ছিল প্রথম শ্রেণীতে 2 আনা, এখনকার হিসেবে 12 পয়সা। 1872 সালে কলকাতার বিনোদনের নতুন বন্দোবস্ত থিয়েটার পেয়ে গেল চিতপুরের এক ধনাঢ্য ব্যক্তি মধুসূদন সান্যালের বাড়ির উঠোনে ন্যাশনাল থিয়েটারের নাম দিয়ে। তৈরি হলো দেশের প্রথম রঙ্গালয়। 6 ডিসেম্বর 1872 সালে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক অভিনয়ের মধ্যে দিয়ে যাত্রা শুরু করলো বাঙালি থিয়েটার। কলকাতায় 2 চাকার সাইকেল এলো 1889 সালে। কলকাতায় 2 চাকার সাইকেলের আদি প্রবর্তক ছিলেন হেমেন্দ্র মোহন ঘোষ। হ্যারিসন রোডে প্রথম সাইকেলের দোকান খোলেন তিনি। 3 জন বিখ্যাত মানুষ, আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ডক্টর নীলরতন সরকারকে তিনি সাইকেল চালানোও শিখিয়েছিলেন। 1868 সালে
কলকাতার প্রথম বড় পোস্ট অফিস হলো জিপিও। 1864 সালে শুরু হয়েছিল, তৈরি হতে সময় লেগেছিল 4 বছর। এখানেই আগে পুরাতন কেল্লা ছিল। কলকাতায় তখন বিদ্যুতের আলো দেখেনি। বিদ্যুতের আলোক সম্পর্কে কলকাতা জানলো 1879 সালে। 1885 সালে দেশীয় এন্ড কোম্পানি চিতপুরে এক ধনাঢ্য লোকের বিয়ের শোভাযাত্রায় আলোর ব্যবস্থা করেছিলেন। 1886 সালে কলকাতায় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে বিদ্যুতের আলোর ব্যবস্থা হয়েছিল, কিন্তু ঘরে ঘরে বিদ্যুৎ এসেছিল অনেক পরে। 1895 সালে সরকার আইন পাশ করে কলকাতায় 5.64 বর্গমাইল এলাকায় বিদ্যুৎ সরবরাহের লাইসেন্স দেয়। লন্ডনের ইলেকট্রিক কোম্পানির কলকাতার এজেন্টকে এটাই পরে হয় ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন। 1899 সালে এপ্রিল মাসে প্রিন্সেপ ঘাটে তারা প্রথম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করে। প্রথম রাস্তার আলো জ্বলে ওঠে হ্যারিসন রোড ও জগদীশচন্দ্র বোস রোডে। বিদ্যুতের আলোয় বটে, কিন্তু খুব বেশি গ্রাহক আকর্ষিত হলো না ইউনিট পিছু দাম অত্যাধিক বেশি হওয়ার কারণে। 1901 সালের মধ্যে 708টি বাড়ি বিদ্যুৎ সংযোগ নিয়েছিল। ইউনিট পিছু দাম পড়ল 8 আনা। গ্রাহক কম হওয়ার কারণে পরে বিদ্যুতের দাম কমিয়ে দেওয়া হয়েছিল। এইভাবে ইট ভাঙা খোয়ার রাস্তা, ছ্যাঁকড়া গাড়ি, গরুর গাড়ি, ঘোড়াটার ট্রাম আর গ্যাসের আলো নিয়ে কলকাতার পা দিল 20 শতকে। 20 শতকের গোড়াতেই কলকাতা পেল কলের গান বা গ্রামাফোন। দম দেওয়া যন্ত্রে একটা কালো গালার চাকতিতে রেকর্ড করা গান, সেই যন্ত্রে লাগান একটা চোঙার মধ্যে দিয়ে শোনার ব্যবস্থা। প্রথম বাংলা গানের রেকর্ড করেছিল থিয়েটারের 2 নাচবালিকা শশীমুখী এবং ফণিবালা 1902 সালে। একই সময়ে ঘোড়ার টানা ট্রামের যুগ শেষ হয়ে বিদ্যুৎ শক্তির ট্রাম চালানো শুরু হলো। 27 মার্চ তারিখে প্রথম স্ট্যান্ড থেকে খিদিরপুর বৈদ্যুতিক ট্রাম চালু হলো। 1911-তে বঙ্গভঙ্গ রদ হলো বটে, কিন্তু কলকাতা আর ব্রিটিশ ভারতের রাজধানী থাকলো না। 1912 সালে গঠিত হল ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তারা নগরায়নের কিছু বন্দোবস্ত করলো। এরা প্রথম যে রাস্তাটি বানিয়েছিল সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউ। 1926 থেকে যার নাম হয় চিত্তরঞ্জন অ্যাভিনিউ। উত্তর কলকাতার রাজা ধীরেন্দ্র স্ট্রিট, বিবেকানন্দ রোড, গ্রেট স্ট্রিট, রাসবিহারী অ্যাভিনিউ এই সময়কারই নির্মিত। 1924 সাল থেকেই কলকাতার খোয়ার রাস্তাগুলি অ্যাসফল্ট পিচ দিয়ে ঢাকা শুরু করা দেওয়া হলো, আর এর আগে অ্যাসফল্টের ব্যবহার কলকাতায় জানা ছিল না। 1943 সালের 2রা ফেব্রুয়ারি 82 ফুট উঁচু 1500 ফুট লম্বা নতুন হাওড়া ব্রিজ খুলে গেল। বাসের চেয়েও আগে এসেছিল ট্যাক্সি। কলকাতার রাস্তায় প্রথম ট্যাক্সি চলতে শুরু করলো 1906 সাল থেকে। অনেক দিন পর্যন্ত 1940-45 ট্যাক্সির ভাড়া ছিল কমপক্ষে 8 আনা, তারপর সিকি মাইলের জন্য 2 আনা। কলকাতার যাত্রীবাহী বাস শুরু হলো 1922 সালে। 1924 সালে কলকাতার বাসের সংখ্যা ছিল 55টি, আর 1 বছর পরে 1925 সালে তা বেড়ে হয় 280টি। গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ তখনকার কলকাতার কাব্যিক বর্ণনা করতে বলেছিলেন, শ্রাবণ মাসের সকালবেলা মেঘ কাটিয়ে গিয়া নির্মল রৌদ্রে কলিকাতার আকাশ ভরিয়া গিয়াছে। রাস্তায় গাড়ি ঘোড়ার বিরাম নাই, ফেরিওয়ালা অবিশ্রাম হকিয়া চলিয়াছে। যারা আপিসে করে যে আদালতে যাইবে তাহাদের জন্য বাসায় বাসায় মাছ তরকারি চুপড়ি আসিয়াছে ও রান্নাঘরে উনান জ্বালাইবার ধোয়া উঠিয়াছে। কিন্তু তবু এত বড় এই যে কাজের শহর, কঠিন হৃদয় কলিকাতা, ইহা শত শত রাস্তা এবং গলির ভিতর সোনার আলোকের ধারা আজ যেন একটা অপূর্ব প্রবাহ বহিয়া লইয়া চলিয়াছে। এইভাবে প্রাণের অপরূপ প্রবাহ নিয়ে নগর কলকাতা পৌঁছে গেল 1947 সালের 15ই আগস্টে। শুরু হলো কলকাতার এক নব অধ্যায়।